ডারউইনে বাংলাদেশের ইতিহাস, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ উইকেটে ম্যাচ সেরা হাসান মাহমুদ। ঐতিহাসিক জয়ে ভিডিও কলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্রে নামে কিছু দল, চলমান গ্যাস বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ দেখছে না ঢাকা, শেখ হাসিনা এবং হাদির খুনিদের ফেরত দেয়ার তাগিদ। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়ন বৈধ, বৃহস্পতিবার জাতীয় সংসদে হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে ঘোষণা হতে পারে যে কোনো সময়, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বললেন, মুদ্রাস্ফীতির চাপে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডারউইন টেস্ট প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের অবিস্মরণীয় মিশেলে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারালো টাইগাররা। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের জয়ে ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার দেয়া ৫৭ রানের টার্গেট ১ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার হাসান মাহমুদ। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের মারপ্যাচে খেলা হচ্ছে বাংলাদেশের ভোরে। ঘুম ঘুম চোখে স্কোরবোর্ড দেখলে অনেকের ভ্রম মনে হতে পারে। চোখ কষলেও যদিও পাল্টাবে না চিত্র। অস্ট্রেলিয়ার মাটিতে অজিবধ, সেটাও বনেদি ক্রিকেট টেস্ট ম্যাচে ১.৫ দিন হাতে রেখে। যদিও প্রথম ৩ দিনের পারফরমেন্সেই আভাস পাওয়া যাচ্ছিল ডারউইনে হচ্ছে ইতিহাস। দিনের শুরুতেই ভেলকি দেখাতে শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি বিষে নীল অজি শিবির। একে একে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যান। স্কোরবোর্ডে রান তখনও ২০৭। ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন আরও ১৯। শঙ্কার কালোমেঘ অজিদের চোখে মুখে। ঘরের মাঠে বাংলাদেশের পরাজয় সংখ্যা তো ছিলই, তার চাইতেও বেশি ভয় ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তাই তো বাংলাদেশের নেওয়া ২২৮ রানের লিড টপকে যেতেই মারারা স্টেডিয়ামের দর্শকদের স্বস্তির করতালি। ২৫০ রানে তাসকিনের আঘাত পড়ল অষ্টম উইকেট। বাংলাদেশের সামনে তখন বাধার প্রাচীর ক্যামেরুন গ্রিন। টেল এন্ডারদের নিয়ে পাড়ি দিচ্ছেন তাসমান সাগর। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পেলেন সেঞ্চুরি। তবে বাংলাদেশ তখন ক্ষুধার্ত বাঘ। জয়ের সর্বগ্রাসী নেশা চোখে মুখে। গ্রিনের কি সাধ্যি তাদের আটকায়। আবারও দৃশ্যপটে এই ম্যাচের হিরো হাসান মাহমুদ তুলে নিলেন ক্যামেরুন গ্রিনের উইকেট। দ্বিতীয় ইনিংসের তৃতীয়, ম্যাচে তার নবম শিকার। অজিবধের শেষটা হলো মেহেদী হাসান মিরাজের হাতে। ইনিংসে তার ৫ শিকার। টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফার। ২৮৪ রানে থামল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন, তবে হাতে যখন ১.৫ দিনের বেশি সময়, ৫৭ রান টার্গেটের মধ্যে পড়ে না। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম ফিরলেন প্রথম ওভারেই, রানের খাতা খোলার আগেই। তাতে কি যায় আসে? সাদমান ইসলাম ও মুমিনুল হক জয়ের পটটা পাড়ি দিলেন হেসে খেলে আয়েশে। মুমিনুলের নামের পাশে অপরাজিত ৩০, সাদমান দাঁড়িয়ে ২৫ রানে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ডারউইনে ইতিহাস গড়ার সময়টায় প্রধানমন্ত্রী ছিলেন কিশোরগঞ্জের পথে। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ঐতিহাসিক জয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বলেন, দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয় করবে। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। এগেইন কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল।
স্বৈরাচারের মতো বিশৃঙ্খলাকারীদেরকেও রুখে দিতে হবে। মৎস্যপক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদকে বিদায়ের পর দেশকে সামনে এগিয়ে নেয়ার এখনই সময়। দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ সংকট ও ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন কিশোরগঞ্জ প্রতিনিধি AK নাসিম খান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম কিশোরগঞ্জে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী সমর্থক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন সরকার প্রধান। এ সময় উপস্থিত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। যে কাজে মানুষের উপকার হবে সরকার সে কাজই করতে চায়। পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তবে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র মেরামতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। গেল সরকারের অপরিকল্পিত উন্নয়নের সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেন, দেশের এত উন্নয়ন হয়ে থাকলে বিদ্যুৎ গ্যাস সংকটে জনগণকে কেন কষ্ট পেতে হচ্ছে? ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ সরকার করবে না বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, জনগণের ভাগ্যের পরিবর্তন সরকারের লক্ষ্য। সেজন্য জনগণ যে কাজ করলে উপকৃত হবে সেটিই করছে সরকার। জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কটিয়াদি, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যাবে না। বলেন, তার সরকার দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়, যে রাষ্ট্র প্রতিটি মানুষ তার মর্যাদা পাবে। দেশকে এগিয়ে নিতে হলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের পক্ষের রাজনীতির ধারা অব্যাহত রাখতে হবে। কিশোরগঞ্জ থেকে জাহাঙ্গীর আকন্দের আরও একটি রিপোর্ট। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন কিশোরগঞ্জ প্রতিনিধি AK নাসিম খান। হাওর-বাওরের জেলা কিশোরগঞ্জে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেল 5:15টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমান পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্টেডিয়াম মাঠ। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের নিয়োগপত্র প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী।
তিনি নারীদের শিক্ষা এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়, যে রাষ্ট্রে প্রতিটি মানুষ তার মর্যাদা পাবে। মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি, তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকে। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। এদিকে শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কিশোরগঞ্জ। অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাচ্ছেন না তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিংয়ে এমনই ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি ইতিবাচক বা অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5 আগস্টের বক্তব্য তারেক রহমানের ভারত সফরের প্রতিক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমুল কায়েস। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা, বেরোচ্ছে বিভিন্ন খবর। 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে দিল্লি উড়াল দেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর কোনো গণমাধ্যম খবর দেয় চলতি মাসেই দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিমের ব্রিফিংয়ে পাওয়া গেল সম্পূর্ণ ভিন্ন সুর। জানালেন, তারেক রহমানের ভারত সফরের জন্য লাগবে ইতিবাচক পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশ কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার 5 আগস্টে দিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলন সফরের পরিবেশ নষ্ট করেছে। আমরা মনে করি এই সফরের জন্য একটি ইতিবাচক বা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা, অন্যান্য অপরাধী এবং ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরে ভারতকে আগেই অনুরোধ জানিয়েছি। আমরা এখন ভারতের জবাবের অপেক্ষায় আছি। বর্তমান সরকার সবসময় বাংলাদেশ ফার্স্ট নীতি মেনে চলবে বলে জানান এই মুখপাত্র। সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে অনাগ্রাসন এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত রাখব। দ্বিপক্ষীয় সফর এবং ব্রিক্সের আউটরিচ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে আর কোনো বাধা রইল না মির্জা ফখরুলের। অন্যদিকে মনোনয়ন বৈধ হয়েছে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদেরও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, কেবলই আনুষ্ঠানিকতা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার বিএনপি জোটের পক্ষ থেকে একটি এবং জামায়াত জোটের পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রবিবার সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন। শুরুতেই 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতিতে জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ডক্টর আউলিয়া আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন 2টাই মনোনয়নপত্র ভ্যালিড। এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত
নির্বাচন। তবে 11 দলীয় জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা ভোটদানে স্বাধীনতা পেত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন, সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। আর বিএনপির নেতারা বলেন, প্রচলিত সংবিধান মেনেই চলতে চায় তাদের দল। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। 20 আগস্ট সংসদ অধিবেশনে বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি জোট মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষিত হতে পারে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেন, গত 11 বছর পে স্কেল না হওয়ায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা সমন্বয় করতে হবে। সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সংকট বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টাও করছে সরকার। সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এটাও তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। গ্যাস, বিদ্যুতের সংকট কাটিয়ে উঠতে দেশের জনগণকে আরও 2 বছর অপেক্ষায় থাকতে হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ব্যাংক খাতে ঋণ খেলাপি ও মূলধন ঘাটতি চরমে উঠেছে। বিকল্প উৎস ছাড়া সরকারের একার পক্ষে এই ঘাটতি পূরণ সম্ভব নয়। তবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর বাস্তবায়ন ও নীতি সংস্কার বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham। এতে উদ্যোক্তারা ট্যাক্স ও কর কাঠামোয় সংস্কারের পাশাপাশি গ্যাস, বিদ্যুতের সমস্যা তুলে ধরেন। Most of the industries based on gas, especially the process industries like glass and ceramic and others, are limping and they cannot run fully. Now, as on today, is zero, but over the period it is about 30 to 50%. AmCham সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রাখায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। AmCham stands ready to remain a constructive and a long-term partner in that journey to help translate reform into confidence, confidence into investment, and investment into jobs, technology exports, and sustainable economic growth. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বীকার করেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগুতে পারে না, তাই সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে চাইলেও জ্বালানির সমস্যার সমাধান 1 বছরের মধ্যে পূরণ করা সম্ভব নয়। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. We are trying to do everything in the quickest possible time. We're not wasting any time on this. On the gas, with the FSRU, onshore storage facilities,
all being decided, you'll come to know within few days. ভঙ্গুর অর্থনীতি বেগবান করতে বিশ্বব্যাংক ও IMF এর পরামর্শ অনুযায়ী নীতি সংস্কার ও কর কাঠামোয় পরিবর্তনের কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য কমপ্লেক্সে ভালো ছবি দেখে সমৃদ্ধ হবেন সাংবাদিকরা। তথ্য সংগ্রহ ও তথ্য ছড়িয়ে দিতে এই কমপ্লেক্স সহায়ক ভূমিকা পালন করবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশালের ইছাকাঠিতে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের উদ্বোধনের পর তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, তথ্য বিনোদন আর জ্ঞান আহরণী সেবা দেওয়ার লক্ষ্যেই এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হলো। এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, গণমাধ্যম কর্মীরাই এই কমপ্লেক্স প্রথম ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করে তারা নিজেরা সমৃদ্ধ হবেন এবং অন্যকেও সমৃদ্ধ হতে সাহায্য করবেন। তিনি আরো বলেন, মন্ত্রী ছাড়াও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট সরকারের 17 বছরে দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে এক ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্য খাতের উন্নতি ও শৃঙ্খলা ফেরাতে আগামী 3 বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট দূর করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। আমরা এই জায়গাটাকে আমরা 9 তলা বিশিষ্ট 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এই বছর থেকে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ কনস্ট্রাকশনে। একবারে আমরা সবগুলি উপজেলা পারবো না, 3টা পর্যায়ে 3 বছরে আমরা সকলগুলি হাসপাতালগুলিকে আমরা 151 শয্যায় নিয়ে যাব। বৃদ্ধির কারণ যদি জিজ্ঞেস করেন, মহিলাদের জন্য স্পেশালি 25টা সিট বরাদ্দ থাকবে, মেয়েদের জন্য প্রসূতিকালীন সময়ের জন্য লেবার রুম সহ এটা বরাদ্দ থাকবে, 20টা সিট বরাদ্দ থাকবে শুধু শিশু সেবা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী সরকারের সময়ে আদালত প্রাঙ্গণেও স্বৈরাচারী প্রভাব ছড়িয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য দেশের আইনের শাসন ফিরিয়ে আনা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, বিগত সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি, তাকে ফুড পয়জনিং করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। রিজভী আহমেদ বলেন, দেশের নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার সীমাহীন অবদান রয়েছে। বেগম জিয়ার আদর্শ অনুসরণ ও তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান রিজভী। কোনোটাতেই তার দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার অঙ্গীকার থেকে তিনি বিচ্যুত হননি। আপনারা জানেন যে ফারাক্কার পানি আটকে রাখা হয়েছে, আমাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা দেওয়া হয়নি। তিনি সেটাকে নিয়ে গিয়েছেন জাতিসংঘে, সেখানে সোচ্চার থেকেছেন আমাদের ন্যায্য পাওনা দিতে হবে, তখন তিনি প্রধানমন্ত্রী। রিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরানো পল্টনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। রিকশা শ্রমিকদের জন্য হাসপাতাল ও শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে রিকশা শ্রমিকেরা অংশ নিয়েছে। জুলাই আন্দোলনেও অংশ নিয়ে তাদের অনেকেই শহীদ হয়েছেন। এত আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার পরও তাদের কোনো অধিকার এখনও বাস্তবায়ন করা হয়নি। বিদ্যুৎ সংকটের কারণ শুধু ব্যাটারি চালিত রিকশাকে দায়ী না করারও আহ্বান জানান সাইফুল হক।
ইসরায়েলে বিমান হামলায় লেবাননে 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 19 জন। শনিবার দক্ষিণ লেবাননের আনসার গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় 7 জন নিহত হয়। দেইর আল জাহরিনি গ্রামে নিহত হয়েছে আরও 4 জন। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবানন জুড়ে আরও বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর কেন্দ্র সদর দফতরে আঘাত হেনেছে তারা। এতে হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে বলেও দাবি করছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দফায় দফায় আলোচনার পরেও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ইরান। আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের সাথে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র জুন মাসেই সই হওয়া সমঝোতা স্মারক না মেনে চললে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আর হরমুজে চলমান অস্থিতিশীল অবস্থার জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ডারউইনে বাংলাদেশের ইতিহাস, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে 9 উইকেটে। ম্যাচ সেরা হাসান মাহমুদ, ঐতিহাসিক জয়ে ভিডিও কলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র নামে কিছু দল, চলমান গ্যাস বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ দেখছে না ঢাকা, শেখ হাসিনা এবং হাদির খুনিদের ফেরত দেওয়ার তাগিদ। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়ন বৈধ, বৃহস্পতিবার জাতীয় সংসদে হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে ঘোষণা হতে পারে যে কোনো সময়, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বললেন, মুদ্রাস্ফীতির চাপে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।